স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, প্রতিবন্ধিতা এক ধরনের সীমাবদ্ধতা, যে সীমাবদ্ধতা ব্যক্তির স্বাভাবিক বিকাশে বাধা দেয়, স্বাভাবিক প্রতিভাগুলোকে প্রকাশ করতে দেয় না এবং সঙ্গত কারণেই এই প্রতিবন্ধী ব্যক্তিরা পিছিয়ে থাকে পরিবারে এবং সমাজে। কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ পরিচর্যা খুব সহজেই পারে এই চ্যালেঞ্জগুলোকে দূর করতে। দর্শক, আজ আমি চলে এসেছি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সংক্ষেপে যাকে বিকেএসপি বলে, সেখানে। বিকেএসপিতে আমাদের দুজন প্যারা আর্চার প্রশিক্ষণ নিচ্ছে। এই দুজন প্যারা আর্চার অংশগ্রহণ করতে যাচ্ছে আসন্ন প্যারিস অলিম্পিকে। এত চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে তারা আজকে এই অবস্থানে নিজেদেরকে দাঁড় করিয়েছেন, তাদের সামনে স্বপ্নগুলো কি, তাদের এই পথ চলার চ্যালেঞ্জগুলো কি, সেগুলো জানতে এবং আপনাদেরকে শোনাতে আমি এখন চলে যাব তাদের কাছে। প্রতিবন্ধী মানে প্রতিভাবন্দী নয়, এই স্লোগানের উজ্জ্বল দৃষ্টান্ত তারা। চলুন দর্শক, প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্যারা আর্চার ঝুমা আক্তার এবং মোহাম্মদ আলামিন হোসাইনের সাথে। সুপ্রিয় দর্শক, আমি পৌঁছে গেছি প্যারা আর্চারির সেই প্র্যাকটিস গ্রাউন্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা প্যারা আর্চাররা আছে তারা প্র্যাকটিস করছে। প্যারা আর্চাররা নিজেদেরকে তৈরি করছে পুরোদমে, যাতে প্যারা অলিম্পিকের মূল আসরে তাদের সেরাটা দিতে পারে। দর্শক, আজকে আমি এই যে প্যারা আর্চারদেরকে আপনারা দেখছেন তাদের সাথে কথা বলবো, তাদের গল্প শুনবো এবং আরও সামনে এগিয়ে যেতে কী কী চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়গুলো আমি জানবো, আপনাদেরকে জানাবো। দর্শক, এটা হচ্ছে টার্গেট বোর্ড। প্যারা আর্চাররা ওখান থেকে তীর ছুটছে আর এই টার্গেট বোর্ডে যে নিশানা দেয়া আছে সেখানে লাগাচ্ছে এবং আপনারা জানেন যে এখানে স্কোরটা ওভাবে মাপা হয়, কে কত কেন্দ্রের দিকে বা কেন্দ্র বরাবর টার্গেট করতে পারে সে অনুযায়ী তাদের রেটিংটা হয়। সুপ্রিয় দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে কথা বলছি প্যারা অলিম্পিকের প্যারা আর্চারিতে সরাসরি কোয়ালিফাই করা ঝুমা আক্তারের সাথে। ঝুমা আক্তার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। ঝুমা আক্তার, প্রথমে জিজ্ঞাসা করি আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নরসিংদী। প্যারা আর্চারিতে আপনি সরাসরি কোয়ালিফাই করে আপনি প্যারিস অলিম্পিকের প্যারা অলিম্পিকের এই আসরে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, আমার কাছে এই অনুভূতিটা অনেক অনেক ভালো, কেননা এটা খুব সহজ বিষয় না। এটা করতে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে এবং আমার এই স্ট্রাগলের পিছনে আমাকে যারা সাহায্য করেছেন তারা হচ্ছেন আমার এই প্যারা আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। তার পাশাপাশি সবচেয়ে বেশি অবদান যার আমার কোচ, যিনি নিশিত দাস। সবার অবদানের ফলে, সবার সহযোগিতার ফলে আমি এই অসাধ্য সাধন করতে পেরেছি। প্যারা অলিম্পিকের প্যারা আর্চারির এই আসরে ঝুমা আক্তার নিজেকে কোথায় দেখতে চায়?
আমার স্বপ্নটা অনেক বড়। আমি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ওখানে খেলার সময় আমি অবশ্যই চাই যেন মেডেল নিয়ে আসতে পারি এবং গৌরবের সাথে যেন সবাইকে বলতে পারি যে আমরাও পারি। একজন প্রতিবন্ধী খেলোয়াড় হিসেবে সবাইকে যেন দেখা দিতে পারি। এবলরা যারা পারে আমরাও সেটা প্রতিবন্ধী হয়েও সেটা আমরাও করতে পারি। আমি এবার আপনাকে জানতে চাই, যেটা একটু আগে বলেছেন যে আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে অনেক কিছু করতে পারি, এই প্রতিবন্ধিতা যে জার্নিটা, এই জার্নিটা কবে থেকে শুরু হলো, কিভাবে ঘটলো ঘটনাটা? আমি 2018 সালে আমার একটা দুর্ঘটনা হয়, আমি লিচু গাছ থেকে পড়ে যাই। তো ওখান থেকেই শুরু হয় আমার এই কঠোর জার্নি। ফার্স্ট অফ অল আমি একজন বাস্কেটবল প্লেয়ার ছিলাম। তো ওখান থেকে আমার কোচ এই প্যারা আর্চারিতে মানে আমাকে সিলেক্ট করে। প্যারা আর্চারি যখন ওপেনিং হয় ওইখান থেকেই আমার এই প্যারা আর্চারি জার্নি শুরু হয়। তখন কি পড়াশোনা করতেন যখন এই দুর্ঘটনাটা তখন ঘটে? আমি এসএসসি পরীক্ষা দিব, 6 মাস আগে আমার অ্যাক্সিডেন্টটা হয়। তো ওই বছর থেকে আমার পড়াশোনা অফ ছিল, এর পরের বছর থেকে আবার আমি পড়াশোনা স্টার্ট করি। এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি সাভার কলেজে। আচ্ছা, আর পাশাপাশি এখন খেলাধুলাও করছি। পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা মা আছে, আমরা 3 বোন। আপনি বড়? আমি সবার ছোট। আপনার এই জার্নিতে আসলে কি কি নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন আপনি? ফার্স্টে আমি যখন অ্যাক্সিডেন্ট হই তখন সবাই আমাকে বলছিল যে তোমার লাইফ শেষ, তুমি আর কিছু করতে পারবে না। সেই কঠিন বাস্তবতা আমি সবাইকে দেখাইতে পারছি। এখন আমি পড়াশোনাও করতেছি, পাশাপাশি আমি একজন জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধি করতেছি, পাশাপাশি আমি অলিম্পিক কোয়ালিফাই করে ফেলেছি। খারাপভাবে মানে দেখতো যে আমি একজন প্রতিবন্ধী হয়ে গেছি, আমার লাইফটা এখানেই শেষ। তো এখন সবাই সাপোর্ট করে যে তুমি অনেক কিছু করতে পারবা, কিন্তু ফার্স্টে সেটা ছিল না। সেই সময়টার এই যে নেতিবাচক আচরণগুলো, এটা তো নিশ্চয়ই আপনাকে অনেক আহত করতো। হ্যাঁ, অনেক কষ্ট পাইতাম মনে মনে, কিন্তু আমি মনে মনে বলতাম যে আমি দেখাই দিব, আমি একদিন সবাইকে দেখাই দিব যে আমিও পারি। এই প্রতিবন্ধিতা নিয়ে আমি একদিন জয় করব। দুর্ঘটনা ঘটার পর চিকিৎসার জন্য কতদিন আপনার সময় লেগেছে? ফার্স্টে আমি সিআরপিতে ভর্তি ছিলাম, প্রায় 4 মাস 17 দিন ভর্তি ছিলাম। এর আগে আমি ঢাকা প্রাইভেট হসপিটাল বিডিএমে, ওখানে আমার অপারেশন হয়েছে, ওখানে আমার চিকিৎসা চলছিল। তারপরে সিআরপিতে শিফট করে তারপরে এখানে থেরাপি নিচ্ছি। থেরাপি নেওয়ার পাশাপাশি আমি সিআরপিতে খেলাধুলাতে অংশগ্রহণ করি। সিআরপি থেকে খেলাধুলার এই যে জার্নিটা, হ্যাঁ, ওই জার্নি শুরু হলো সিআরপি থেকে, হ্যাঁ। তারপর এটারই কন্টিনিউশন চলছে, তাই না? হ্যাঁ। আর কত দূর যেতে চাই ঝুমা আক্তার? আমি বহু দূর যেতে চাই। আমি অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসতে চাই দেশের জন্য। যেহেতু এখন পর্যন্ত অলিম্পিকে কোনো মেডেল নেই বাংলাদেশে, আমি সেটা জয় করতে চাই। এই প্রতিবন্ধকতা নিয়েও আমি অনেক কিছু করতে পেরেছি। কাকে আইডল মানে ঝুমা সেই দিকে এগিয়ে যেতে চায়, তার মতো হতে চায়, বা তাকে অতিক্রম করে যেতে চায় আরও সামনে? আমি আসলে প্যারা আর্চারিতে আসার সময় আমি আসলে ইন্ডিয়ান একটা প্লেয়ার আছে যার হাত নেই, 2টা পা দিয়ে সব কিছু করে। তো ওর নাম হচ্ছে দেবী। ও হচ্ছে পা দিয়ে অনেক ভালো খেলে এবং বিশ্ব জয় করতেছে, অনেক ভালো ভালো টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে এবং মেডেল অর্জন করতেছে। তো ওকে দেখে আসলে বেশি ইন্সপায়ার হয়েছি যে ও যেহেতু পা দিয়ে খেলতেছে, ওর 2টা হাত নেই, তাহলে আমার তো হাত আছে, আমি কেন পারবো না? ওখান থেকে আসলে ওকেই আসলে ফলো করা। হ্যাঁ, বা তাকে অনুসরণ করা হয়। হ্যাঁ। খুব ভালো লাগছে ঝুমার কথাগুলো শুনতে। কি চমৎকার করে বলল যে সে তার স্বপ্নটাকে কিভাবে পরিবর্তন করে ফেললো। সে যখন তার এই অবস্থাতে পৌঁছলো, সে কিন্তু ভেঙে পড়েনি। সে নতুন করে শপথ নিয়েছে যে এই অবস্থা থেকেই আমাকে এগিয়ে যেতে হবে এবং আমাকে দৃষ্টান্ত হতে হবে, এমন কিছু করতে হবে যেখানে আমি সফলতা অর্জন করব, এবং সেই সফলতা শুধু আমাকে না, দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে। পাশাপাশি সে বলল তার একজন রোল মডেল আছে এবং যার কথা বলল তার একটি হাত নেই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারণত যারা এবল পার্সন যাদেরকে বলি, তারা কিন্তু অনেক অল্পতেই হতাশ হয়ে যাই। সব আছে আমাদের, তারপরও কিছু করতে পারছি না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এই ভেবে ভেবে নিজেরা হতাশার গভীর সমুদ্রে একেবারে নিমজ্জিত হয়ে যাই। আজকে ঝুমার কথা শুনে কি মনে হচ্ছে আপনাদের? যে সে দেখেছে একটা মেয়ে যার নাম দেবী, তার একটি হাত নেই। সে যখন নিজেকে এরকম একটা জায়গায় পৌঁছে দিয়েছে, নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে, সবাই তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে, যেটা আমাদের ঝুমাও অনুপ্রাণিত হয়েছে যাকে দেখে। সে যদি পারে তাহলে আমি কেন পারবো না? ঝুমা, আমার তো খুব ভালো লাগছে তোমার কথা শুনতে, তোমার স্বপ্নের কথা শুনতে, এবং তোমাকে দেখে এই স্ক্রিনের সামনে যারা আছে তারাও কিন্তু নতুন করে আরেকবার ভাববে, ঝুমা যদি আজকে এরকম ভাবে এগিয়ে যেতে পারে এত এত চ্যালেঞ্জ মোকাবেলা করে, তাহলে আমরা কেন পারবো না? হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কি করণীয়? নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি যে অবস্থায় থাকি না কেন, আমাকে পারতে হবে।
অন্য একজন পারবে, আমি কেন পারবো না? নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই সবাই সফল হতে পারবে। সেক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়াটাও কিন্তু একটা বিষয়। সবার সাপোর্ট অবশ্যই লাগবে, তার পাশাপাশি নিজেকে চেষ্টা করতে হবে। দুদিন পরেই আপনারা ফ্লাই করবেন হ্যাঁ। প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য। ঠিক সেই মুহূর্তে আসলে কি কি ইকুইপমেন্ট বা কি কি চ্যালেঞ্জগুলো খুব বেশি ভোগাচ্ছে বলে মনে হচ্ছে আপনাকে? আমার ভালো ধনুক দরকার ছিল, যেটা আমি এখনও পাইনি। তারপরে ধনুকের পাশাপাশি অ্যারো দরকার হয়, অনেক হাই কোয়ালিটির অ্যারো দরকার হয়। নর্মাল অ্যারো দিয়ে খেললে সব মানে আর্চারদের সাথে মানে পেরে ওঠা যায় না। বাইরের দেশের প্লেয়াররা অনেক হাই কোয়ালিটির অ্যারো ধনুক ইউজ করে, যেটা আমরা পাচ্ছি না। তো ওগুলো যদি আমাদের হয়ে যায়, এই সুযোগ সুবিধা যদি আমরা পাই, তাহলে আমাদের মানে যে মেডেল পাওয়াটা খুব ইজি হয়ে যাবে। তার পাশাপাশি যে আমরা চলাফেরা করি, আমাদের যে নিয়মিত যে জিনিসটা আমাদের খুব দরকার হয়, সেটা হচ্ছে আমাদের হুইল চেয়ার। আর হুইল চেয়ারটা আসলে আমাদের এই মানে বাইরে থেকে আনা লাগে। হুইল চেয়ারটার দামটা একটু বেশি হয়ে যায়, তো যেটা মানে ফেডারেশনের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ ফেডারেশন তো বেশি দিন হয়নি, মাত্র 1 বছর হয়েছে ওপেনিং হয়েছে। তো ফেডারেশন তাও অনেক চেষ্টা করতেছে আমাদের জন্য সব কিছু দেওয়ার জন্য। তার পাশাপাশি যদি আমাদের এই সুযোগ সুবিধাগুলো যদি আমাদের দেশের সরকার বা স্পন্সররা একটু দেখতো, তাহলে আমাদের খুব সহজ হতো। আপনার পরিবারে যে সদস্যরা আছেন, তারা ঝুমার আজকের এই অবস্থানে আসা ঠিক এই মুহূর্তের অনুভূতিটা কি, যখন ঝুমা আর কিছুদিন পরেই প্যারিস অলিম্পিকে যোগদান করতে যাচ্ছে? ফ্যামিলির সবাই তো অবাক হয়ে গেছে যে আমি এত বড় একটা অর্জন করেছি। আমার বাবা তো বলে, এমন লোকে বলছে তোরা নাকি মোবাইলে দেখছে। তো এটা শুনলে আসলে নিজের কাছে খুব ভালো লাগে যে আমি আমার দেশের বা গ্রামের সবাই মানে খুব খুশি যে আমার বাবাকে বলে তোমার মেয়ে তো খুব ভালো একটা অর্জন করেছে। তো এটা মানে যখন বাবার মুখ থেকে শুনি, তো নিজের কাছে অনেক ভালো লাগে। আপনার যখন দুর্ঘটনাটা ঘটে, খুব স্বাভাবিকভাবে বাবা মা তো অনেক মুষড়ে পড়েছিলেন, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটার সাথে সাথে তো মানে চিকিৎসার খরচ এগুলো আসলে আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির, তো এগুলো বহন করা ছিল খুব কষ্টের। তো এই কষ্টগুলো মানে এই প্রতিকূলতাগুলো পেরিয়ে আমাকে এই জায়গায় আসতে হয়েছে। এটা এই জার্নিটা আসলে খুব সহজ ছিল না, খুব কঠিন ছিল আমার জন্য। এবং সেখানে বাবা মা পাশে ছিলেন সবসময়? হ্যাঁ, সবসময় আমার পাশে ছিল। ঝুমা, আর যখন আপনি রওনা দিচ্ছেন প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য, ঠিক তার প্রাক্কালে বাবা মাকে কি বলার আছে? বাবা মার কাছে আমার একটাই চাও, তারা যেন আমাকে দোয়া করে এবং আমি যেন বহুদূর এগিয়ে যেতে চাই। এবং তাদের ঋণ তো আমি কখনোই শোধ করতে পারবো না। তাদের যেন আমি সবসময় সহযোগিতা করতে পারি, তাদের পাশে যেন আমি থাকতে পারি ভবিষ্যতে, সেটাই আশা করি সবসময়, সেটাই মনের ভিতরে, আসলে সেটাই আমার কামনা। দেশবাসীর কাছে কি চান? দেশবাসীর কাছে এই মুহূর্তে আমার দোয়া চাওয়া ছাড়া আর কিছু নেই। তারা যেন আমাকে সবাই দোয়া করে এবং সাপোর্ট করে, আমি যেন বহুদূর এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমাদের শুভকামনা থাকবে আপনার সাথে। আপনি সফলতা অর্জন করুন। আপনার অর্জন শুধু আপনার একার অর্জন হবে না, সেই অর্জন হবে সারা বাংলাদেশের, এবং পুরো বাংলাদেশ সেই অর্জনকে উদযাপন করবে অনেক অনেক আনন্দ নিয়ে। আবারও অনেক অনেক শুভকামনা। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আজকে চলে এসেছি আমরা BKSPতে এবং শুনছি প্যারা আর্চার ঝুমা আক্তার ও মোহাম্মদ আলামিনের সফলতার গল্প। চলুন আবারও ফিরে যাই মূল আয়োজনে। আলামিন ওই দূরে বসে আছে এবং দেখতে পাচ্ছি সে বসে বসে তার যে তীরগুলো আছে সেই তীরগুলোকে পরিষ্কার করছে। কি অবস্থা আলামিন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি আপনার তীরগুলোকে পরিষ্কার করছেন। জি, পরিষ্কার করছি আর একটু চেক করতেছি সব ঠিক আছে কিনা। এই যে এরর পয়েন্টগুলো খুলে যাচ্ছে কিনা, নকগুলো ঠিক আছে কিনা, আচ্ছা, ফেদারগুলো ঠিক আছে কিনা একটু চেক করতেছি।
আপনি তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অলিম্পিকের আসরে যাচ্ছেন, প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করবেন, তাই না? জি ইনশাআল্লাহ। এটা খুব ভালো লাগার একটা বিষয়, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আর সাথে সাথে জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? জি, প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অভিনন্দন দেওয়ার জন্য। দেশের জন্য হয়ে এত বড় একটা আসরে অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছি, দেশকে তুলে ধরতে যাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। খুবই এক্সাইটেড। আমি চাই যাতে দেশের পতাকা উড়াতে পারি অন্য দেশে গিয়ে, সেটাই আমার লক্ষ্য। খেলাধুলা ছাড়া বর্তমানে আর কি করছেন? বর্তমানে আমার এখন একটাই লক্ষ্য, খেলাধুলা নিয়েই আছি, এছাড়া আর অন্য কিছু করা হচ্ছে না। আপনার দুর্ঘটনার বিষয়ে জানতে চাই, কবে হলো, কিভাবে হলো? জি, আমি 2022-এর এপ্রিলের দিকে অ্যাক্সিডেন্টটা হয়। তো একটা দেয়াল ভেঙে আমার গায়ের উপর পড়ে, পিঠে। তারপরে এই মেরুরজ্জুতে আঘাত পেয়ে আর কি অ্যাক্সিডেন্ট হয়। প্রায় আজকে 2 বছর হয়ে গেছে। কিভাবে হলো? মানে আপনি তো বলছেন ঘরের দেয়াল পড়ে হয়েছে, এটা কি আপনি যে ঘরে থাকতেন সেই ঘরে? হ্যাঁ, সেই ঘরে। দেয়ালটা কি কাঁচা ছিল? তো দেয়ালটা একটু ফাটা ছিল, হঠাৎ করেই ভেঙে পড়ে। সেটা কি দিনে না রাতে? দিনের বেলা, দুপুর 1টার দিকে। আপনি কি করছিলেন সে সময়? আমি তখন মানে ঘর থেকে বেরোছিলাম, তখন এই উপরে ছাদের কার্নিশের ওয়াল ভেঙে পড়ে। সে সময় আপনি কি করতেন? তখন আমি সুস্থ থাকতে আমি একজন নাবিক ছিলাম, সিম্যান যাকে বলে। চাকরি করতেন? হ্যাঁ, 2 বছর চাকরি করছিলাম আমি। চিকিৎসার জন্য কোথায় গেলেন? কতদিন লাগলো আপনার সেরে উঠতে? অ্যাক্সিডেন্টের প্রথম অবস্থায় গিয়ে নিউরোসায়েন্সে ভর্তি হই। নিউরোসায়েন্সে ভর্তি হয়ে এখানে অপারেশন করাই। অপারেশন করানোর পর ডাক্তার বলল যে আমি আর কখনো হাঁটতে পারবো না। শেষ চিকিৎসা বললো যেটা যে ওর ফিজিওথেরাপি দরকার, সিআরপিতে নিয়ে যান। তারপর আমার ফ্যামিলি আমাকে এনে সিআরপি হসপিটালে ভর্তি করা হয়। ওইখানে ফিজিওথেরাপি আর কীভাবে পুনর্বাসন কেন্দ্র করা যায় এগুলোই এখানে শেখানো হয়। যে মুহূর্তে ডাক্তার আপনাকে বললেন আপনি আর হাঁটতে পারবেন না, কি অনুভূতি হয়েছিল আলামিনের মনে? এই কথাটা আসলে আমি মানে চিন্তাই আনতে পারতেছিলাম না। আমার মাথায় ঢুকতেছিল না যে আমি আবার হাঁটতে পারবো না। আমার মনে হতেছিল সব কল্পনা হচ্ছে আমার লাইফে, কল্পনার মতো লাগতেছিল। মানে বাস্তবটাকে বিশ্বাস করার মতো অ্যাবিলিটি আমার তখন ছিল না। দুর্ঘটনা ঘটার আগে স্বপ্নটা কি ছিল আলামিনের? দুর্ঘটনা ঘটার আগে স্বপ্নটা ছিল, আমি তখন নাবিক ছিলাম। ওইটা আমার একটা খুব শখের চাকরি ছিল। আমি আগে থেকেই এইম ছিল যে আমি নাবিক হব। আগে খেলাধুলা করা হতো? আগে এমনিতে এলাকার মধ্যে খেলাধুলা করতাম। খেলাধুলা আমার খুব পছন্দের ছিল। আমি যখনই কোনো ডিপ্রেশনে বা চিন্তা বেশি থাকতো তখন আমি খেলাধুলা করতে পছন্দ করতাম বেশি। প্যারা অলিম্পিকের সাথে সম্পৃক্ত হওয়া হলো কিভাবে? প্যারা অলিম্পিকের সাথে সম্পৃক্ত হয়েছে, ওইখানে খেলাধুলা করতাম সিআরপিতে। ওইখানকার একটা স্যার ছিল আমাদের, যে বুলবুল স্যার, ওনার কাছে ইনফরমেশন ছিল যে প্যারা আর্চারি শুরু হতে যাচ্ছে। ওইখান থেকে আমাদেরকে ওইখানে পাঠানো হয় প্যারা আর্চারিতে। আচ্ছা, ওই ওপেনিংয়ে তারপর আমাদের ক্লাসিফিকেশন হয়, তারপরে আস্তে আস্তে এখানে যাই। পরিবারে কে কে আছে আলামিনের? আমার বাবা মা, তারপর 2টা বোন আর একটা ভাই আছে। আলামিন কি সবার বড় না ছোট? আমি সবার বড়। যখন দুর্ঘটনা ঘটলো তখন আসলে পরিবারের সদস্যদের সেই সময়কার অভিজ্ঞতার কথাটা শুনতে চাই। বাবা মা, ভাই বোন। আসলে ওই অবস্থায় তো আমার পুরো পরিবারটাই ভেঙে পড়ে, কারণ পুরো পরিবারটা মোটামুটি আমার উপরে নির্ভর ছিল। আমার বাবাও তখন সদ্য চাকরি থেকে রিটায়ার্ড নিয়েছিল। কি কি নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে আপনাকে আপনার এই অবস্থার জন্য? আগের যে লাইফটা ছিল সেটা থেকে সরে আসছি। তারপর বন্ধু বান্ধব, আগে অনেক বন্ধু বান্ধব ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, যারা এখন হয়তো নেই। দুর্ঘটনার ঘটার পর মুহূর্তে আপনি যখন শুনেছিলেন ডাক্তার বলেছেন যে আপনি হাঁটতে পারবেন না, তখন আপনার যে মনের অবস্থাটা ছিল, আর আজকে 2 বছর পরে যখন আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন অলিম্পিকের আসরে, তো সেই সময়ের সাথে এই সময় যদি আমি তুলনা করতে বলি, আপনার কাছে কি মনে হয়? সেই সময়ের সাথে এই সময়টা তুলনা করলে এখন মনে হবে যে আমার কাছে এই সময়টা স্বপ্নের মতো লাগছে। কারণ তখন অ্যাক্সিডেন্টের পরে যেভাবে ডিপ্রেশনে চলে গেছিলাম, আমি কিছু করতে পারবো এটা কখনো ভাবি নাই। যে মুহূর্তে আপনি ওয়াইল্ড কার্ড পেলেন সেই মুহূর্তের অনুভূতি শুনতে চাই। আমি প্রথমত ভাবছিলাম হয়তো আমার সেই সুযোগটা হবে না, তখন এতটা চিন্তা করিনি এটা নিয়ে। পরে যখন শুনলাম তখন মানে কি বলবো, মানে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ এই সুযোগটা তো অনেক অ্যাভেলরাই পায় না। আমি ডিজেবল পার্সন হয়ে এত দ্রুত এমন একটা বড় পরিসরে অংশগ্রহণ করার মতো সুযোগ আমি পাবো, মানে এটা ইটস আনবিলিভেবল। কখনো কি ভেবেছিলেন যে আপনি প্যারা আর্চার হবেন? না, আগে কখনো ভাবিনি। আর আজকে যখন আর্চারি খেলছেন, একজন প্যারা আর্চার হিসেবে আপনার মানে অভিজ্ঞতার কথাই বলি, অনুভূতির কথাই বলি,
নিজেকে কেমন ভাবছেন? এখন আলহামদুলিল্লাহ আমি ভাবতেছি যে না, আমি দেশের জন্য কিছু করতে পারবো, এবং ফ্যামিলি বলেন, সমাজ বলেন, সবাই আমাকে দেখে আরেকজন অনুপ্রাণিত, বা আমার মতো যারা ডিজেবল আছে সে যাতে আমার দেখে অনুপ্রাণিত হয়, ঘরে বসে না থাকে, মানে নিজের জন্য হোক, দেশের জন্য হোক, নিজেকে তুলে ধরতে পারে। মানে এটাই একটা বড় এখন ব্যাপার আমার কাছে। মানুষের জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো একটা কিছু ঘটতে পারে, তাই না? এটা কেউ বলতে পারবে না যে পর মুহূর্তে কী হতে যাচ্ছে বা 1 ঘন্টা পরে কী অবস্থায় আমরা থাকব। কিন্তু এই সিচুয়েশনটাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে উত্তম। এর আলোকে আপনি দর্শকদেরকে কি বলবেন বা তরুণ সমাজকে কি বলবেন? অবশ্যই প্রথম অবস্থায় তো ভেঙে পড়বেই, তারপরেও আমি বলবো বাস্তবটাকে মেনে নিয়ে নিজেকে কিভাবে তুলে ধরা যায়, এবং দেশের জন্য হোক এবং সমাজের জন্য হোক, যেটা যার জন্যই হোক, নিজে যাতে কিছু করে নিজের পরিচয়টা তুলে ধরতে পারে সবার কাছে। স্বপ্ন কি দেখছেন আপনি আপনার আগামীকে নিয়ে? এখন আমার স্বপ্ন হচ্ছে, আমি যেহেতু সবার দোয়ায়, আল্লাহর রহমতে যেহেতু আমি প্যারিস অলিম্পিকের জন্য সুযোগ পেয়েছি, এখন চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব যাতে আমি দেশের জন্য কিছু করতে পারি, দেশের মুখ উজ্জ্বল করতে পারি অলিম্পিকে গিয়ে। আপনার এই সফলতায় পরিবারের অনুভূতি কি? পরিবারের অনুভূতি এখন আলহামদুলিল্লাহ, তারা আল্লাহর কাছে শুকরিয়া করতেছে যে আমাদের ছেলে এই অবস্থায় থেকেও যে এত কিছু করতে পারতেছে, দেশের জন্য খেলতে পারতেছে, মানে এটাকে তারা অনেক আনন্দের হিসাবে দেখতেছে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। অনেক ভালো থাকবেন আপনি আলামিন, কেমন? শুভকামনা থাকলো। দর্শক, আমরা ধন্যবাদ জানাই প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনকে এভাবে আমাদের এই অদম্য প্রতিভাগুলোকে তুলে নিয়ে এসে এরকমভাবে পরিচর্যা করার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আজকে উজ্জ্বল নক্ষত্র হয়েছে। বাংলাদেশের আকাশে জ্বলজ্বল করে জ্বলবে, সামনে আরও অনেক বেশি করে সেই প্রত্যাশা রাখছি। আর এই মুহূর্তে চলে যাব আমরা আমাদের এই প্যারা আর্চারদেরকে যিনি কোচ করছেন সেই কোচের কাছে। তাদের এই এগিয়ে যাওয়ার পেছনে কোচ নিশীথ দাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা চলে যাব তার কাছে, তার কথা শুনবো। দর্শক, বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে আজ আমরা শুনছি প্যারা আর্চার ঝুমা আক্তার এবং মোহাম্মদ আলামিন হোসাইনের এই সফলতার গল্প। দর্শক, আরও অনেক শোনা বাকি, আরও শুনবো, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আমি এখন কথা বলছি প্যারা আর্চারির কোচ নিশীথ দাসের সাথে। কেমন আছেন? ভালো আছে। ঝুমা এবং আলামিন, ওরা দুজনেই তো এবার কোয়ালিফাই করলো, প্যারা অলিম্পিকে তারা অংশগ্রহণ করবে বাংলাদেশের পক্ষ থেকে। তাদের বিষয়ে জানতে চাচ্ছি যে প্র্যাকটিস চলছে, কি অবস্থায় আছে তারা এখন? প্র্যাকটিস কন্টিনিউয়াস চলছে। আমরা যবে থেকে কোয়ালিফাই হয়েছি তবে থেকে একদম কন্টিনিউয়াস প্র্যাকটিস। জাস্ট ঈদের কদিন ছুটি ছিল। এখন পারফরমেন্সের দিক থেকে দেখা যাচ্ছে যথেষ্ট ভালো। সামনে একটা আমাদের ন্যাশনাল হয়েছিল, ন্যাশনালও ঝুমা ভালো স্কোর করেছে, এবং অলিম্পিকে যারা কোয়ালিফাই করেছে এবং এখন যারা ইন্টারন্যাশনাল লেভেল যে স্কোর, তাতে ঝুমার স্কোর প্রায় সেম। এখন স্কোরের তুলনা দেখা যায় যদি সব কিছু ঠিক থাকে ওয়েদার, তো ভালো একটা কিছু আশা করা যাচ্ছে। আলামিনের বিষয়ে জানতে চাচ্ছি। আলামিনও কন্টিনিউয়াস প্র্যাকটিস চলছে, একসাথেই সব চলছে আমাদের। আর আলামিন তো ওয়াইল্ড কার্ডে এসছে, এবং এর আগে যখন দুবাই এসে টুর্নামেন্ট খেলে সেখানে আলামিন খুবই ভালো করেছে। তার পজিশন ছিল নবম 34 জন আর্চারের মধ্যে। প্যারা অলিম্পিকে যোগ দেওয়ার জন্য আপনারা কবে রওনা হচ্ছেন বাংলাদেশ থেকে? আমরা প্যারা অলিম্পিকে 24শে জুলাই আমাদের ফ্লাইট, আমাদের 29 তারিখ থেকে খেলা স্টার্ট, আমাদের 8 তারিখ অবধি খেলা চলবে সেপ্টেম্বরে। আমরা হয়তো 10 তারিখ সেপ্টেম্বরে ব্যাক করছি। প্যারিস অলিম্পিকে এই যে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে প্যারা আর্চারিতে ঝুমা আক্তার আর আলামিন হোসেন অংশগ্রহণ করছে, এটা আসলে বাংলাদেশের জন্য অনেক বড় গর্বের একটা বিষয়। তো সেক্ষেত্রে আমরা চাই ওরা নির্বিঘ্নে এগিয়ে যাক। তো এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি কোচ হিসাবে সামনে কি কি চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন এই মুহূর্তে?
এদের অল্প টাইমে তো অ্যাকচুয়ালি এরা মানে ইতিহাস গড়েছে বাংলাদেশে, কারণ এত অল্প টাইমে জাস্ট 6 মাসে কেউ অলিম্পিক কোয়ালিফাই করে আমার জানা মতে নেই। আর এদের এখন অনেকগুলো মানে আমরা কোনো ফেসিলিটি তো পাই না, বিশেষ করে হচ্ছে আমাদের কোনো স্পন্সর নাই এবং আমাদের ইকুইপমেন্টস কস্টলি, ওদের যে হুইল চেয়ারটাও কস্টলি এবং ইকুইপমেন্টসগুলো কস্টলি, এবং সেগুলো যদি স্পন্সর না আসে আমাদের পক্ষে তো কন্টিনিউয়াস করাটা খুবই টাফ হয়ে যাবে। প্লাস হচ্ছে আমরা বিকেএসপির মতন একটা প্রতিষ্ঠানে এভরিডে প্র্যাকটিস করছি, এখানে আমাদের ফুডিং লজিংয়ের একটা ব্যাপার আছে। তো আমরা খুব চাইছি যাতে সরকার বা কোনো স্পন্সর আমাদের সাথে এগিয়ে আসুক এবং আমাদের এই প্রতিবন্ধী প্লেয়ারদেরকে হেল্প করুক। প্যারা আর্চারদের যে হুইল চেয়ারটার কথা বলছিলেন, যেহেতু তারা শারীরিক প্রতিবন্ধী এবং হুইল চেয়ার ইউজার, হুইল চেয়ারের প্রয়োজনীয়তাটা অনেক বেশি, কিন্তু এটা এখনও কেন মিট আপ করা যায়নি? অ্যাকচুয়ালি স্পন্সর যদি আসতো, আমাদের আর্থিক সুবিধাগুলো যদি পেয়ে যেতাম তো আমাদের এই হুইল চেয়ারগুলো হতো। এখন আমরা কোনো স্পন্সর পাইনি। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে একটা হুইল চেয়ারের মাপ আছে, সেই মাপের এইগুলো না, এগুলো হচ্ছে লোকাল হুইল চেয়ার, যার জন্য আমরা টুর্নামেন্ট খেলতে অনেক সময় অনেক সমস্যা বোধ করি। এখন একটা হুইল চেয়ার এসছে যেটা ইন্টারন্যাশনালি রুলস কভার করে, আরও 2-3টে হুইল চেয়ারের দরকার আছে যাতে সমস্ত প্লেয়ারদের আমরা কভার করতে পারি টুর্নামেন্টের ক্ষেত্রে। আর অলিম্পিক হচ্ছে একটা বিশাল টুর্নামেন্ট, ওয়ার্ল্ডের সর্বোচ্চ টুর্নামেন্ট, এর উপরে তার কোনো টুর্নামেন্ট হয় না। তো এখানে বিভিন্ন দেশের টপ আর্চাররা এখানে আসবে, তাদের সাথে আমাদের ঝুমা বা আলামিন খেলবে। তো এখানে একটা বিশাল ব্যাপার থেকে থাকে যে এইসব বাচ্চাদের সাথে ফাইট করা মানে কতটা টেম্পারমেন্ট থাকলে সেই প্লেয়ারটা ওইখানে ওই জায়গা অবধি পৌঁছাতে পারে। অবশ্যই তাদের যথেষ্ট মানে টেম্পারমেন্ট বা ইন্টারেস্ট বা বলেন যে ফিজিক্যাল ফিটনেস বা এভরিথিং অনেক মানে ভালো পেয়েছি, এবং আমরা ঝুমা বা আলামিনের সাথে আমি প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করছি এবং তারাও আমাকে উৎসাহ দিচ্ছে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি অল্প সময় ডেভেলপ করতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, অলিম্পিক হচ্ছে সত্যিকার অর্থেই ক্রীড়াঙ্গনের একটি সেরা ইভেন্ট। সেখানে আমাদের ঝুমা আক্তার, আমাদের আলামিন অংশগ্রহণ করবে, খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানটা বেড়ে যাবে অনেকখানি। তাদের এই এগিয়ে যাওয়া, পাশাপাশি আরও যারা প্যারা আর্চার আছে, প্যারা অ্যাথলেট আছে, তাদের এগিয়ে যাওয়াটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজন সঠিক সাপোর্ট, যা যা প্রয়োজন, ইকুইপমেন্ট বলি, হুইল চেয়ার বলি, বা আরও যা যা প্রয়োজন আনুষঙ্গিক, সেগুলোর সরবরাহ নিশ্চিত করা। তবেই কিন্তু আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা চাই আমাদের প্যারা আর্চাররা আমাদের বাংলাদেশকে নিয়ে যাক অনন্য উচ্চতায়, তাদের প্রতিভা দিয়ে, তাদের কর্মদক্ষতা দিয়ে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা প্রত্যাশা করছি প্যারিস অলিম্পিক আমাদেরকে আনন্দদায়ক কিছু একটা উপহার দিবে। তোমাদের হাত ধরে সেই অর্জনটা বাংলাদেশের ঘরে এসে পৌঁছাবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। দর্শক, এই জুলাইতেই আমাদের এই প্যারা আর্চাররা কোচ সহ রওনা হচ্ছেন প্যারিসে। লক্ষ্য প্যারিস অলিম্পিক। প্যারা আর্চারিতে আমাদের এখানে ঝুমা এবং আলামিন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করবে, ভালো কিছু অর্জন করে নিয়ে আসবে। তবে যে বিষয়টা উঠে এসেছে এখানে, তাদের এই জার্নিটা তো সহজ ছিল না, অনেক অনেক চ্যালেঞ্জ ছিল। যারা এত এত চ্যালেঞ্জ পাড়ি দিয়ে আজকে নিজেদেরকে এই অবস্থানে এনেছে, তারা যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন, খুব স্বাভাবিকভাবে তাদের কিছু বিশেষ চাহিদা রয়েছে। তাদের অ্যাসিস্টিভ ডিভাইস এবং খেলাধুলা করার যে ইকুইপমেন্টগুলো, তারা বলছিল সেখানে কিছু ঘাটতি রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে, আপনারা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে যত দ্রুত সম্ভব তাদের এই বিশেষ চাহিদাগুলো পূরণ করবেন এবং তারা তাদের এই বিশেষ সুযোগ সুবিধা নিয়ে আমাদের সবার স্বপ্ন পূরণ করবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বাজার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।